নদীর তীরের যে হাওয়া, সেই হাওয়াতে কিন্তু মন প্রাণ এক প্রকার জুড়িয়ে গেল। একটু অবস্থাটা দেখুন, মানে নদীর এই যে চরটাতে মানে যে পুরো প্লাস্টিকের গ্লাস, প্লাস্টিক, আইসক্রিম খেয়ে মানে খাবার দাবার খেয়ে যা আছে সবটা কিন্তু এখানেই পড়ে রয়েছে। এখানে কিন্তু প্রচণ্ড ঝড় উঠে গেছে। মানে আপনারা কিন্তু আমাকে দেখে মানে আমার চুলের অবস্থা দেখে কিন্তু অনুমান করতেই পারছেন যে কি পরিমাণ হাওয়া বইছে। দারুণ দারুণ মানে দারুণ এক্সপিরিয়েন্স। দেখুন জলের কি গতি, মানে এটা নদী বলে মনেই হচ্ছে না, মানে সমুদ্রের যেরকম ঢেউ চলে আসে পাড়ের দিকে, মানে সেম টু সেম সেই রকমভাবে কিন্তু জলের গতি। তো আপনারা কিন্তু এখানটায় কিন্তু শীতকাল আসলে পিকনিক অবশ্যই করতে পারেন। তো ওটা হাওয়ার সঙ্গে আবার ঝিরে ঝিরে বৃষ্টি, তো পরিবেশটা তো অসম্ভব, মানে যাকে বলা একদম জমে ক্ষীর হয়ে গেছে। সেই রামকৃষ্ণ মন্দির খুব সুন্দর করে কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। আমার কিন্তু প্রশাসনের কাছে অনুরোধ রইল, এরকম নদীকেন্দ্রিক স্পটগুলোতে আপনারা যদি নৌবিহারের ব্যবস্থা করেন সামান্য কিছু মূল্যে হোক, তবে কিন্তু খুব ভালোভাবে আরও নদীটাকে উপভোগ করা যেতে পারে। চিকেন পকোড়া আমি দিদির হাতে দিলাম, দেখুন এবার খেয়ে বলবে টেস্ট কিরম হয়েছে, আমি বলবো না। মন্দিরের যে নাট মন্দির রয়েছে সেখান থেকেই সরাসরি কিন্তু যে ভাগীরথী নদী সেটা দেখা যাচ্ছে। মানে এত অপরূপ পরিবেশে কিন্তু একটা মন্দির। আপনারা যারা কলকাতায় চিকেন পকোড়া খেয়েছেন, আমাদের কিন্তু রেকমেন্ডেশন রইল বেলারি চরে আসলে কিন্তু এই মন্টু তার দোকানে কিন্তু অবশ্যই চিকেন পকোড়াটা ট্রাই করবেন, কারণ আমি পার্সোনালি বলছি আমাদের ভীষণ 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 ভালো লেগেছে। এই খেয়াঘাট থেকে কিন্তু কিভাবে ফেরিতে উঠলাম, খুব টেরিফিক ব্যাপার কিন্তু, কারণ যেহেতু খুব ভালোভাবে সেই বাঁধানো ঘাট নেই, সেরকম একটা ব্যাপার হয়ে গেছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে গুড মর্নিং। আজ 17ই আগস্ট 2025 রবিবার একটা ছুটির দিন দেখেই কিন্তু আমাদের যে একদিনের পর্বগুলো চলছে, মানে কলকাতা থেকে কাছেপিঠে একদিনে আবার আমরা কিভাবে কলকাতায় ঘুরে আসবো সেরকম কিছু দ্রষ্টব্য স্থান নিয়ে কিন্তু আমাদের কিছু পর্ব চলছে। তো আজকে কিন্তু আমরা রবিবার ছুটির দিন দেখে আবারও বেরিয়ে পড়েছি একটা সম্পূর্ণ নতুন গন্তব্যে। এই মুহূর্তে আমরা রয়েছি হাওড়া স্টেশনে। হাওড়া মেদিনীপুর লোকালে কিন্তু আমরা চেপে পড়েছি। এই হাওড়া মেদিনীপুর লোকালে চেপে কিন্তু আমরা পৌঁছে যাব উলুবেড়িয়া। আর আমাদের ট্রেন কিন্তু এই হাওড়া মেদিনীপুর লোকাল কিন্তু নির্ধারিত সময় হচ্ছে 9টা 45। হাওড়ার যে দক্ষিণ শাখার যে সমস্ত ট্রেন রয়েছে এটা কতটা নির্ধারিত সময় ছাড়ে সেটাই হচ্ছে দেখার অপেক্ষা, কারণ এই দিকের ট্রেন কিন্তু একটু লেট করে এবং লেট করেই ছাড়ে। তো সেটার আমরা অপেক্ষায় রয়েছি। এখন বাজে প্রায় 9:30 বেজে গেছে। 9টা 45-এ ছাড়ছে কিনা সেটা হচ্ছে দেখার। এবার 9:30 ছাড়লে তো খুব ভালো কথা, আমরা সেই ট্রেন জার্নিটা উপভোগ করতে করতে 1 ঘন্টার মধ্যেই কিন্তু উলুবেড়িয়া পৌঁছে যাব। আমাদের হাওড়া মেদিনীপুর লোকালের ভাড়া পড়েছে জনপ্রতি 10 টাকা করে। আপনাদেরকে যেরকম বললাম অলরেডি কিন্তু 5 মিনিট হয়ে গেছে, মানে 9টা 50 হয়ে গেছে। 9টা 45-এ ছাড়ার কথা, 5 মিনিট কিন্তু হয়ে গেছে। এবার কখন ছাড়বে সেটাই হচ্ছে দেখার অপেক্ষা। 10 মিনিট পুরো লেট, 10 মিনিট বাদে গিয়ে কিন্তু আমাদের ট্রেন অবশেষে ছাড়লো। এখন বাজে 9টা 55। 9টা 45-এর ট্রেন 9টা 55-তে ছাড়লো। এবার দেখা যাক, 1 ঘন্টা সময় লাগবে উলুবেড়িয়া পৌঁছতে। আমরা কিন্তু উলুবেড়িয়া স্টেশনে পৌঁছে গেছি। আমাদের সময় কিন্তু 1 ঘন্টারও বেশি লেগে গেছে, কারণ আপনাদেরকে যেরকম বললাম ট্রেন তো 10 মিনিট লেট ছিল। তারপরে ট্রেন কিন্তু মানে টিকিয়াপাড়া পর্যন্তই যেতে পারছে না, মানে হাওড়ার পরবর্তী স্টেশন হচ্ছে টিকিয়াপাড়া, সেই অবধি যেতে যেতেই ট্রেন জায়গায় জায়গায় বারবার করে দাঁড়াচ্ছে, করছে। তো যাই হোক, আমরা কিন্তু 1 ঘন্টার একটু বেশি, মানে 11টা বাজে এখন, আমরা পৌঁছে গেছি কিন্তু এই মুহূর্তে উলুবেড়িয়া স্টেশনে। আমাদের হাওড়া মেদিনীপুর লোকাল কিন্তু আমাদেরকে নামিয়ে দিয়েছিল এই 2 নম্বর প্ল্যাটফর্মে। আমরা কিন্তু এখন 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে এই সোজা এগিয়ে যাব। সোজা এগিয়ে গেলে কিন্তু একটা ফুটওভার ব্রিজ রয়েছে, সেই ব্রিজ দিয়ে কিন্তু আমরা বেরিয়ে যাব 1 নম্বর। এবার 1 নম্বরে বেরিয়ে কিন্তু আমাদের আজকের গন্তব্য হচ্ছে
বেলারি চর, কারণ এই জায়গাটা কিন্তু প্রচণ্ড কিন্তু ভাইরাল হয়েছে। আর আমরাও সেই ভাইরালে কিন্তু একটু গা ভাসিয়ে দিতে চাইছি যে সত্যি ভাইরাল হওয়া জায়গাটা কি আদৌ ভাইরাল হওয়ার মতোই, আর কি কি রয়েছে দ্রষ্টব্য স্থান সবটা আপনাদের সঙ্গে আজকে ভাগ করে নেব। অনেকটা দূরে গিয়ে বেলারি চরের আমাদের অটো ধরতে হবে, কিন্তু তার আগে আমরা ভাবলাম যে এখানে একটা রেড চিলি হিন্দু হোটেল নামে একটি হোটেল আছে, খাবার হোটেল, সেখানে আমরা চলে এসেছি। সেখানে আসার পর মানে আমাদের মনে হলো যে যেহেতু 11টা বেজে গেছে, এরপর আর কখন খাওয়া দাওয়া করতে পারবো কি পারবো না, খাওয়া দাওয়ার আদৌ সুযোগ হবে কি না, তাই ব্রেকফাস্টও নয় লাঞ্চও নয়, তার মাঝামাঝি এক প্রকার বলতে গেলে কিন্তু আমরা ব্রাঞ্চ করছি, এবং লাঞ্চের মতোই মানে লাঞ্চের মতোই কিন্তু আমরা ব্রাঞ্চ করে নিচ্ছি এখনই। তাই আমরা নিয়েছি কিন্তু মাছ ভাত, মানে রুই মাছ ভাত। আর এখানে আমাদের মানে এই প্লেটারে রয়েছে ভাত, একটা ডাল, আর একটা আলু দিয়ে একটা তরকারি, আর একটা আলু ভাজা রয়েছে, এক টুকরো পেঁয়াজ রয়েছে, আর এই হচ্ছে এক পিস রুই মাছ। এবার খাওয়া দাওয়া করে নিচ্ছি। খাওয়া দাওয়ার পর কোথার থেকে আমরা অটো ধরছি, কীভাবে আমরা আজকে বেলারি চর যাব, আর কি কি দ্রষ্টব্য স্থান দেখতে চলেছি, সবটা জানতে হলে সঙ্গে থাকুন। আর এই পেঁয়াজ কিন্তু সেই কলকাতার আপেল পেঁয়াজ নয়, এক টুকরো পেঁয়াজ। রুই মাছ ভাতের এক প্লেটের দাম পড়েছে কিন্তু 55 টাকা। খাওয়া দাওয়া মোটামুটি ভালোই ছিল, খুব মানে একদম ভালো বলবো না বা একদম লো স্ট্যান্ডার্ড সেটাও বলবো না, মোটামুটি ঠিকঠাক ছিল, মানে ঠিক পেট ভরার মতো। দেখছি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এবার অটো ধরার পর অটো ভাড়া কত পড়লো, কতক্ষণ সময় লাগবে, সবটা আপনাদেরকে জানাচ্ছি। আমরা কিন্তু ফাইনালি বেলারি মোড় পৌঁছে গেছি। আমরা অটো করে এসছিলাম, ঠিক এই মুখটাতেই কিন্তু নামিয়ে দিয়েছে, আর এটাই কিন্তু হচ্ছে বেলারি মোড়। আর এখান থেকে একদম সোজা চলে গেলে কিন্তু 58 গেট আপনারা পেয়ে যাবেন, গড়চুবুক 58 গেট। গড়চুবুক 58 গেট কিন্তু ইতিমধ্যে আপনারা আমাদের চ্যানেলে ভিডিও দেখেছেন, আর যারা এখনও দেখেননি আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকলো, আপনারা কিন্তু সেই লিঙ্কে ক্লিক করে গড়চুবুক 58 গেট সম্পর্কে বিস্তারিত ভিডিও দেখে নিতে পারবেন। এবার এখান থেকে কিন্তু আমাদেরকে হেঁটে যেতে হবে, হেঁটে গেলে পায়ে হেঁটে মোটামুটি মিনিট 15 সময় লাগবে, আমরা কিন্তু বেলারি চর পেয়ে যাব। আর আমাদের যে উলুবেড়িয়া স্টেশন থেকে এখান পর্যন্ত, মানে উলুবেড়িয়া স্টেশনের থেকে বেরিয়ে যে এখান থেকে আমরা অটো ধরলাম, সেখান থেকে আমাদের এই বেলারি মোড় পর্যন্ত আসতে কিন্তু প্রায় 1 ঘন্টার সময় লেগে গেছে। আর অটো কিন্তু আমাদের জনপ্রতি ভাড়া পড়েছে 20 টাকা করে। আপনারা চাইলে কিন্তু আপনারা যদি আসেন, আপনারা হাঁটতে না যান, আপনারা কিন্তু সেক্ষেত্রে টোটো করতে পারেন। টোটো আপনাদের মোটামুটি 10 টাকা মতো ভাড়া নেবে, আপনাকে একদম আশ্রম বা চর পর্যন্ত পৌঁছে দেবে। আমরা টোটো করলাম না, আমরা গ্রামের মেঠো পথ বলা ভুল হবে, কংক্রিটের পথ, কারণ গ্রামও এখন কংক্রিটের পথই হয়ে উঠেছে। তো আমরা সেই গ্রাম্য পরিবেশটা গ্রাম্য, কিন্তু কংক্রিটের পথ দিয়ে কিন্তু আমরা গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি বেলারি চরের দিকে। আমরা এই বেলারি চর যেতে যেতে এই গ্রাম্য পরিবেশটা একটু উপভোগ করে নিতে চাইছি। একটা নিস্তব্ধতা বিরাজ করছে এখানটা, একটা সবুজ পরিবেশ, যেটা আমরা যারা শহর কলকাতায় থাকি তারা এই পরিবেশটা খুবই আমরা মিস করি। আমরা কিন্তু অবশেষে বেলারি রামকৃষ্ণ আশ্রমে এসে পৌঁছে গেছি, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আপনাদেরকে যেরকম বললাম, আমাদেরও মাথায় ছিল যে 12টার সময় আশ্রম প্রাঙ্গণ কিন্তু বন্ধ হয়ে যায়, তাই হলো। এখন তো গেট বন্ধ, আমরা ঢুকতে পারবো না, মানে ভেতরে প্রবেশ করতে পারবো না। আর এখন বাজে কিন্তু দুপুর 1টা। আর এখানে যেটা সময়সূচি দেওয়া রয়েছে, সময়সূচি মতে কিন্তু বিকেল 3:30টের সময় কিন্তু মন্দির খুলে যাবে। এবার আমরা যদি এই বেলারি অঞ্চলে যদি আমরা থাকছি, মানে বেলারি চরটাও তো আমরা ঘুরবো, ততক্ষণ পর্যন্ত যদি থাকছি, আপনাদেরকে তো চেষ্টা করব আপনাদেরকে আশ্রম ঘুরে দেখানোর, কিন্তু এখানে কিন্তু মোবাইল এবং ক্যামেরা নিষিদ্ধ রয়েছে। এবার আমরা অনুমতি পাবো কি না সেটাও হচ্ছে একটা কথা। এই আশ্রম যদি আপনারা আসেন, আপনারা সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত খোলা থাকে, মানে ভোর 4টে থেকে 4টে-5টা থেকে, আর পরে বিকেলবেলা আসলে তো 3:30-4টে থেকে এই মন্দির আপনারা খোলা পাবেন। খুব সুন্দর গ্রাম্য পরিবেশের মধ্যে এইভাবে একটা খুব সুন্দর মন্দির রয়েছে, আর পাশেই রয়েছে কিন্তু রামকৃষ্ণ বিদ্যা মন্দির, একটি স্কুল। এখানে কিন্তু শুধুমাত্র রামকৃষ্ণ আশ্রম বলতে যে শুধুমাত্র রামকৃষ্ণ মন্দির তা নয়, রামকৃষ্ণ মন্দিরের পাশাপাশি এখানে কিন্তু যেরকম রামকৃষ্ণ বিদ্যা মন্দির স্কুল রয়েছে, এছাড়া রয়েছে সাধু নিবাস, ছাত্রাবাস, আর রয়েছে কিন্তু অতিথি নিবাস। মানে আপনারা যদি বেলারি আসেন, এখানে বেলারি অঞ্চলটা আপনারা ঘুরে দেখতে চান এবং এত একটা গ্রাম্য পরিবেশে রামকৃষ্ণ আশ্রমে এসে আপনারা ঠাকুর মায়ের দর্শন করতে চান, সেক্ষেত্রে কিন্তু দূর দূরান্ত থেকে আগত ভক্তদের জন্য রামকৃষ্ণ আশ্রমে কিন্তু অতিথি নিবাস রয়েছে থাকবার জন্যে।
এখন যেহেতু মন্দির বন্ধ রয়েছে আর বিশেষ এখানে কথা না বাড়িয়ে আমরা বেলারি চরের দিকে এগিয়ে যাচ্ছি। এই বছরের সর্বোচ্চ ভাইরাল হওয়া জায়গা কিন্তু বেলারি চর। আমরা কিন্তু এসে পৌঁছে গেছি। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর নদী, ভাগীরথী নদী কিন্তু এখান দিয়ে বয়ে গেছে। এবার ভাগীরথী নদীর সেই বেগ যেটা দেখতে পাচ্ছি আমরা, মনে হচ্ছে যেন এক প্রকার মানে মিনি দীঘা এমনি বলা হয়নি, সত্যি সত্যিই, কারণ এক প্রকার কিন্তু ছোট্ট মতো সমুদ্রই লাগছে, মানে যা জলের যেই গতি আসছে, কিন্তু এটি কিন্তু একটা নদী। অনেক দিন বৃষ্টি হলো, বৃষ্টির পর যেই গরমটা পড়েছিল সেটা কিন্তু অসহ্য গরম লাগছিল। আর এখানটায় আসার পর মানে আজকেও স্টিল গরম রয়েছে আমরা যখন রাস্তা দিয়ে আসছিলাম, কিন্তু এখানটায় আসার পর কিন্তু সেই নদীর তীরের যে হাওয়া, সেই হাওয়াতে কিন্তু মন প্রাণ এক প্রকার জুড়িয়ে গেল। যাই হোক, মানে আমার তো পার্সোনালি খুব ভালো লাগছে, কারণ আমি কিন্তু খুব মানে নদী বলুন, সমুদ্র বলুন, এই জায়গাগুলো কিন্তু খুব প্রেফার বেশি করি। এবং আমাকে যদি আপনারা জিজ্ঞেস করেন যে আমার ঘুরতে যাওয়ার প্রিয় স্থান কোথায়, আমি কিন্তু এক কথায় বলবো নদী বা সমুদ্র। তাই আমি কিন্তু আমার একদম প্রিয় জায়গায় চলে এসেছি। আর আপনাদেরকে যেরকম বলেছি এর আগেও, আমাদের কিন্তু একটা সবসময় একটা কিন্তু টার্গেট থাকে যে প্রকৃতির সঙ্গে আধ্যাত্মিকতার মেলবন্ধন। এর আগেও কিন্তু আপনারা আমাদের পানিহাটির ভিডিওগুলোতে দেখেছেন এবং কোন নগরের ভিডিও দেখেছেন, তো সবগুলোতে কিন্তু তাই যে প্রকৃতির সঙ্গে আধ্যাত্মিকতার মেলবন্ধন। এত সুন্দর একটা নিস্তব্ধ এবং নদীর পরিবেশে প্রকৃতি, মানে সেই সৌন্দর্যের ভেতরে কিন্তু একটা ছোট্ট একটা রামকৃষ্ণ আশ্রম, মানে একটা আধ্যাত্মিক পরিবেশ। তো বুঝতেই পারছেন, তো সেই একই কথা ঘুরে ফিরে চলে আসছে যে প্রকৃতির সঙ্গে আধ্যাত্মিকতার মেলবন্ধন। আপনাদেরকে যেরকম বললাম প্রচণ্ড গরম ছিল, কিন্তু এখানে আসার পর কিন্তু আবহাওয়া একদম চেঞ্জ হয়ে গেছে। মানে এখন যেরকম আবহাওয়া মেঘ করে এসেছে, এত হাওয়া বইছে, মানে মনে হচ্ছে যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে। আর সেই জন্য কিন্তু এই মানে নদীর যে অপরূপ পরিবেশটাও কিন্তু খুব ভালোভাবে এখানটায় ফুটে উঠেছে। আরেকটা কথা আপনাদেরকে না বললেই না হয়, এত সুন্দর একটা প্রাকৃতিক জায়গা, এত সুন্দর নদী এবং নদী কেন্দ্রিক, এটা কিন্তু একটা বলতে গেলে পিকনিক স্পটও বটে। কিন্তু আপনারা একটু অবস্থাটা দেখুন, মানে নদীর এই যে চরটাতে মানে যে পুরো প্লাস্টিকের গ্লাস, প্লাস্টিক, আইসক্রিম খেয়ে, মানে খাবার দাবার খেয়ে যা আছে সবটা কিন্তু এখানেই পড়ে রয়েছে। এবার আমার যেটা মনে হয়, আমি আমার খালি চোখে দেখছি, এখানে আমি কোনো কিন্তু ডাস্টবিন দেখছি না। এবার ডাস্টবিনের ব্যবস্থা যদি থাকতো তাহলে হয়তো লোকজন একটু সচেতন হতো। তাই আমার এখানকার প্রশাসনের কাছে অনুরোধ রইল যে আপনারা এখানে যেন এই একটা কি দুটো অন্তত বড় ডাস্টবিনের ব্যবস্থা করা ভালো, এবং একটা যেন প্রচার চালানো হয় যেন পরিবেশটা আমরা যত্নে রাখি। কারণ আমরা বলবো যে এই পরিবেশকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমার আপনার সবার। এত সুন্দর একটা প্রাকৃতিক জায়গা, এই জায়গায় এসে যদি আমরা এই প্রকৃতিকে নষ্ট করি সেটা কিন্তু খুবই খারাপ। তাই আপনারা যদি আসেন, আমাদের প্লিজ অনুরোধ রইল, আপনারা এইভাবে কিন্তু পরিবেশ নোংরা করবেন না। আপনারা কিন্তু এইভাবে যত্রতত্র প্লাস্টিক বা এই সমস্ত খাবার দাবারের জিনিস কিন্তু ফেলবেন না। এখানে কিন্তু প্রচণ্ড ঝড় উঠে গেছে। মানে আপনারা কিন্তু আমাকে দেখে, মানে আমার চুলের অবস্থা দেখে কিন্তু অনুমান করতেই পারছেন যে কী পরিমাণ হাওয়া বইছে। মানে আমি রীতিমতো কথা বলতে পারছি না, চুল মুখে ঢুকে আসছে এমন অবস্থা। মানে এত হাওয়া বইছে এখানটাতে, দারুণ দারুণ, মানে দারুণ এক্সপিরিয়েন্স। আমরা কিন্তু যেদিন থেকে একদিনের পর্ব বলে, মানে একদিনের ভ্রমণ কলকাতা থেকে এই সিরিজ শুরু করেছিলাম, আমাদের কিন্তু শুরুই হয়েছিল নদী কেন্দ্রিক স্পটগুলো দিয়ে। তো এরকম নদী কেন্দ্রিক স্পট আমাদের চ্যানেলে কিন্তু অনেকগুলো ভিডিও রয়েছে। আপনারা কোন কোন ভিডিওগুলো এখন পর্যন্ত আমাদের দেখেছেন এবং আপনাদের কোন নদী কেন্দ্রিক স্পট সবচেয়ে ভালো লেগেছে প্লিজ কমেন্ট করে জানান। আজকে তো আপনাদেরকে ভাগীরথী নদী দেখাচ্ছি, আর কোন কোন নদী আপনারা আমাদের চ্যানেলে দেখেছেন। বাঙালির দীপুদার মধ্যে একটা ডেস্টিনেশন কিন্তু অন্যতম হচ্ছে দীঘা। তো দীঘা কিন্তু এখন খুব মানে আমাদের যেরকম একটা সাশ্রয়ের মধ্যে ছিল, সেটা কিন্তু সাশ্রয়ের বাইরে চলে গেছে যখন থেকে জগন্নাথ মন্দির তৈরি হয়েছে। কারণ ওখানকার যে থাকবার হোটেল বলুন বা সমস্ত কিছু খরচ কিন্তু অনেকটাই বেড়ে গেছে। সেই জন্য মধ্যবিত্ত বাঙালির যেটা বলে পকেটে টান, দীঘা যাওয়ার পথে কিন্তু অনেকটাই বাধা পড়ছে সেক্ষেত্রে। তো আপনারা যদি খুব কম খরচে দীঘার সেম না হলেও দীঘার মতো ফিলটা নিতে চান, তবে কিন্তু একদিন এই বেলারি চরে এসে ঘুরে যেতে পারেন। কারণ দেখুন এখানে কিন্তু অনেকেই স্নান করছে পর্যন্ত। দেখুন জলের কি গতি, মানে এটা নদী বলে মনেই হচ্ছে না, মানে সমুদ্রের যেরকম ঢেউ চলে আসে পাড়ের দিকে, মানে সেম টু সেম সেই রকমভাবে কিন্তু জলের গতি।
তো বুঝতেই পারছেন কেন মিনি দীঘা বলা হচ্ছে বেলারি চরকে। আর এত এবছর কিন্তু বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে এত ভাইরাল হয়েছে এই বেলারি চর। তো আমাদেরও মনে হয়েছে যে কেন এত ভাইরাল হলো, তাহলে আমরাও একটু ঘুরে দেখি, কারণ আমরা তো অনেকগুলো একদিনের এরকম নদীকেন্দ্রিক স্পট করেছি আমাদের চ্যানেলে। তো আমরা সেই জন্য আজকে কিন্তু মনে হলো, তাই আমরাও কিন্তু চলে এসেছি বেলারি চর। সত্যি কিন্তু এসে দারুণ লাগছে, দারুণ। দেখতে দেখতে তো অগাস্ট শেষের পথে, অগাস্ট মাস শেষ হয়ে সেপ্টেম্বর, অক্টোবর আর নভেম্বর 3 মাস মতো বাকি, আর শীতকাল আসতে। আর শীতকাল মানেই কিন্তু বাঙালির বিভিন্ন জায়গায় গ্রুপের সঙ্গে পিকনিক করা। তো আপনারা যদি কলকাতার কাছে পিঠে পিকনিক করতে চান তবে কিন্তু আমাদের রেকমেন্ডেশন রইল এই বেলারি চর। আপনারা দেখতেই পাচ্ছেন এখানটা অনেক গাছ রয়েছে, সামনেই কিন্তু হচ্ছে ভাগীরথী নদী, আর ভাগীরথী নদীর পাড়ে কিন্তু এইভাবে একটা চর। তো আপনারা কিন্তু এখানটায় কিন্তু শীতকাল আসলে পিকনিক অবশ্যই করতে পারেন। বেশি বেশি করে আমাদের এই ভিডিও শেয়ার করুন, যাতে সবার কাছে এই ভিডিও পৌঁছে যায় এবং সবাই প্রত্যেকেই জানতে পারেন এই একটা নতুন পিকনিক স্পটের কথা। এরকম আবহাওয়াটা হয়েছিল যে বৃষ্টি আসবে, আর হ্যাঁ, বৃষ্টি কিন্তু চলে এসছে। মানে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, হাওয়াও বইছে সঙ্গে, এবার হাওয়ার সঙ্গে কিন্তু বৃষ্টি হচ্ছে। এবার খুব মানে আমাকে এই রীতিমতো মাইকটা কভার করার কোনো ব্যবস্থা নেই, তো সেটাকেও আমি কোনো রকম বাঁচিয়ে রেখেছি, মানে গাছের তলায় দাঁড়িয়ে কথা বলছি যাতে মানে অন্ততপক্ষে আমার এই মাইক্রোফোনটা বাঁচে। তো ওটা হাওয়ার সঙ্গে আবার ঝিরিঝিরি বৃষ্টি, তো পরিবেশটা তো অসম্ভব, মানে যাকে বলে একদম জমে ক্ষীর হয়ে গেছে। যাই হোক, আমরা তো খুব দারুণভাবে এই বেলারি চর উপভোগ করছি। আপনারাও একদিন উইকেন্ড হোক বা ছুটির দিন হোক, আপনারা কিন্তু এই বেলারি চর একদিনের জন্য অন্তত কয়েক ঘন্টার রাস্তা এবং খুবই স্বল্প মূল্যে কিন্তু ঘুরে যেতেই পারেন। বৃষ্টি এমনভাবে হচ্ছে যে মানে বৃষ্টি কমছেও না, আবার খুব জোরে যে হচ্ছে সেটাও না। তো আমাদের কিন্তু ব্লগ করতে সত্যি খুব অসুবিধা হচ্ছে। আমি বাধ্য হয়ে আমাদের মাইক্রোফোন আমি ব্যাগে রেখে দিতে বাধ্য হয়েছি, কারণ মাইক্রোফোন যদি ভিজে যায় সেই কভার করার কোনো আমাদের কাছে কিন্তু ব্যবস্থা নেই। ক্যামেরাকে কভার করতে হচ্ছে ছাতা দিয়ে, মানে খুব অসুবিধা হচ্ছে কথা বলতে। এখন কতক্ষণ হচ্ছে বৃষ্টি থামার অপেক্ষায় আমরা রয়েছি। এই বছর মনে হচ্ছে যেন মানে কি বলবো, মানে বৃষ্টি এত কোথার থেকে এত বৃষ্টি, মানে বৃষ্টি আর থামার নাম দিচ্ছে না, এমন অবস্থা হয়ে গেছে। অবশেষে কিন্তু বৃষ্টি থামলো, যেটা আমরা অপেক্ষায় ছিলাম। পেছন দিকে দেখা যাচ্ছে রামকৃষ্ণ আশ্রম, সেই রামকৃষ্ণ মন্দির খুব সুন্দর করে কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। আর একটু এগিয়ে গেলেই কিন্তু এখানটায় কিন্তু উলুবেড়িয়ার মানে ও পাশটা দিয়ে চলে গেলেই কিন্তু আমাদের সেই কলকাতার খিদিরপুর ডক। এখানটায় কিন্তু আমি দেখতে পাচ্ছি অনেকগুলো নৌকো রাখা আছে, কিন্তু এই নৌকোগুলো চড়ছে কিনা বা চড়ে কিনা আমার সেরকম কোনো তথ্য নেই। যা জানলাম এখানে সেরকম নৌবিহারের কোনো ব্যবস্থা নেই, কিন্তু যা মানে এত সুন্দর জলের গতিবেগ, মানে এর আগেও যেই সমস্ত পর্বগুলোতে আমি বলেছি আপনাদেরকে যে রূপনারায়ণ আমরা ঘুরেছি, দামোদর ঘুরেছি, হ্যাঁ, ভাগীরথীর তো অনেকগুলো আমরা ঘুরলাম, কিন্তু কোথাও কিন্তু নৌবিহারের সেইভাবে ব্যবস্থা থাকে না। তাই আমার কিন্তু প্রশাসনের কাছে অনুরোধ রইল, এরকম নদীকেন্দ্রিক স্পটগুলোতে আপনারা যদি নৌবিহারের ব্যবস্থা করেন সামান্য কিছু মূল্যে হোক, তবে কিন্তু খুব ভালোভাবে আরও নদীটাকে উপভোগ করা যেতে পারে। এই বেলারি চরের পাশেই কিন্তু আরেকটি ছোট্ট মা কালীর মন্দির রয়েছে, এখানে কিন্তু দেবী মা অধিষ্ঠান করছেন। তো আপনারা এখানে বেলারি চরে আসলে কিন্তু এই মা কালীর মন্দিরটিও দর্শন করে নিতে পারেন। আচ্ছা, এবার আপনাদেরকে বলে রাখি যে আপনারা যে বেলারি চর আসবেন সেটা কোন রাস্তাটা দিয়ে আসবেন। যদি আমরা যেরকম পায়ে হেঁটে এসেছি, আপনারা যেরকম আপনাদেরকে দেখালাম বেলারি মোড় থেকে নেমে আসলেন, বেলারি মোড় থেকে যেটা কংক্রিটের পথ আছে সেই রাস্তা ধরেই কিন্তু আপনারা একদম পাকা রাস্তা ধরে কিন্তু সোজা যেইভাবে রাস্তার বাঁক নিয়েছে সেইভাবে চলে আসলে কিন্তু আপনারা কিন্তু রামকৃষ্ণ আশ্রমে চলে আসলেন। এবার রামকৃষ্ণ আশ্রমের আগে কিন্তু আপনাদের পড়বে ঠিক খোলা মাঠ এবং তার সংলগ্ন কিন্তু রামকৃষ্ণ বিদ্যা মন্দির। সেই স্কুলটি পার হলেই কিন্তু আপনারা রামকৃষ্ণ আশ্রমটা দেখতে পাবেন। এবার আশ্রমকে কিন্তু পেছন দিকে রেখে আসলে সোজা যে রাস্তাটা চলে এসছে, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা বরাবর আসলে কিন্তু আপনার এই একদম মানে মুখের সামনে কিন্তু মা কালীর মন্দিরটি আপনারা দেখতে পাবেন। আর এই মন্দিরকে পেরিয়ে মানে মন্দিরকে বাঁ দিক রেখে কিন্তু আপনারা সোজা চলে গেলেই এই তো হচ্ছে বেলারি চর। এখানটায় একটা কিন্তু পুরনো চিমনি বলুন বা মনুমেন্ট কি বলবো বুঝতে পারছি না, যাই হোক ইটের বাঁধানো পুরনো একটা স্তম্ভ রয়েছে। তো সেই স্তম্ভটা
কি আমার কাছে সঠিক কোনো তথ্য নেই, অনেকটাই পুরনো যেটা দেখে বোঝা যাচ্ছে। এখান দিয়ে কিন্তু মানে এই স্তম্ভটার ভেতর দিয়ে কিন্তু রীতিমতো বটগাছ একটা বেরিয়ে গেছে। তো আপনাদের কাছে যদি এই মানে বেলারি চরের এই যে স্তম্ভটা রয়েছে এটা কিসের মানে স্তম্ভ এবং কি এক্স্যাক্টলি সেরকম যদি কোনো তথ্য থাকে আমাদের সঙ্গে প্লিজ শেয়ার করতে পারেন। আমরা অনেকক্ষণ ধরে বেলারি চরে ঘুরছি, মাঝখানে তো বৃষ্টিও চলে এলো। তারপর এবার ভাবলাম যে আমরা তো অনেকক্ষণ হয়েছে এক প্রকার বাঞ্চ করলাম, এবার সেই বাঞ্চ করার পর অনেকক্ষণ হয়েছে কিছু একটা খাওয়া দাওয়া করা দরকার বা এখানকার ফুডটাও একটু এক্সপ্লোর করে দেখার দরকার। তো আমরা কিন্তু এখানের মধ্যে মানে আমরা মন্টুদার দোকান থেকে কিন্তু নিয়েছি 2 পিস পাঁপড় ভাজা। চিকেন পকোড়া আমি দিদির হাতে দিলাম, দেখুন এবার খেয়ে বলবে টেস্ট কিরম হয়েছে, আমি বলবো না। এই চিকেন পকোড়ার প্লেটার যেটা দেখতে পাচ্ছেন, এই চিকেন পকোড়ার দাম পড়েছে কিন্তু 20 টাকা প্লেট, আর এই পাঁপড় ভাজা কিন্তু 1 পিস 4 টাকা করে। তো আমরা এবার খাওয়া দাওয়া করব এবং খাওয়া দাওয়ার পর আপনাদেরকে জানাচ্ছি যে এখানকার ফুড কেমন এবং খাওয়া দাওয়াটা কেমন। আমরা এখানকার খাবার দাবার ট্রাই করলাম। আপনারা যারা কলকাতায় চিকেন পকোড়া খেয়েছেন আমাদের কিন্তু রেকমেন্ডেশন রইল বেলারি চরে আসলে কিন্তু এই মন্টুদার দোকানে কিন্তু অবশ্যই চিকেন পকোড়াটা ট্রাই করবেন, কারণ আমি পার্সোনালি বলছি আমাদের ভীষণ 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 ভালো লেগেছে। কারণ আমাদের কলকাতার দিকের যে সমস্ত চিকেন পকোড়া হয় যার কোয়ান্টিটি এবং তার দাম কিন্তু মানে অনেকটাই বেশি থাকে, মানে কোয়ান্টিটি অনুযায়ী তার দামটা অনেকটাই বেশি থাকে, মানে বাইরের যে কোটিংটা সেটা অনেকটা দিয়ে দেয় এবং ভেতরে চিকেন আমরা মানে নামমাত্র দেখতে পাই। এখানে কিন্তু 20 টাকায় আমরা 5 পিস চিকেন পকোড়া পাচ্ছি এবং সেই কোটিংটাও কিন্তু খুব একটা যেরকম বললাম যে ভারী করে দেয় সেরকম না, মানে নর্মালি যেটা হয়, এবং টেস্টও কিন্তু সত্যি খুব ভালো। আর পাঁপড় যেটা নিয়েছিলাম সেটা ছিল সাবুদানার পাঁপড়, তো সেটাও কিন্তু খুবই ভালো ছিল। তো ওভারঅল আমাদের খাওয়া দাওয়ার এক্সপিরিয়েন্সটা কিন্তু খুবই ভালো। এবার আপনারা যদি বেলারি চরে আসেন তবে কিন্তু অবশ্যই আমাদের রেকমেন্ডেশন রইল এখানে একবার খাবার ট্রাই করার। আচ্ছা, আপনাদেরকে যেরকম বললাম এখানে কিন্তু পিকনিক করার ব্যবস্থা রয়েছে। এখানে পিকনিক করতে গেলে কিন্তু আমাদের কাছে যেটা তথ্য এলো, পিকনিক করতে গেলে আলাদা কোনো চার্জ আপনাকে মানে দিতে হচ্ছে না, কিন্তু এখানে কাছেই কিন্তু শ্মশান রয়েছে। সেই শ্মশানে কিন্তু সেই শ্মশানকালীর যেই পুজো হয় মানে উৎসব হয় সেটা কিন্তু বছরে একবার করে হয়। তো সেই শ্মশানের সেই পুজোর মানে একটা উন্নতি কল্পে কিন্তু আপনাকে একটা 200 টাকা মতো আপনাকে একটা দান দিতে হবে। তো এই যা, এবার আপনি আপনার গাড়ি নিয়ে এলেন, আপনি আপনার এখানে যে পুরো যে জায়গাটা দেখতে পাচ্ছেন আপনি আপনার পছন্দ মতো কিন্তু জায়গা মানে ঠিক করে আপনারা এখানে পিকনিক ব্যবস্থা করে নিতে পারেন। আর আপনাদেরকে বলে রাখি, আমরা যেখানটা দেখলেন যে আমি বসে কিন্তু এখানে খাওয়া দাওয়া করলাম, এরকম কিন্তু এখানে পরপর 2টো দোকান রয়েছে। এখানে কিন্তু সেই দোকানগুলো কেন্দ্রিক কিন্তু চেয়ার এখানে সাজিয়ে দিয়েছে। আপনারা যে মানে খেতেই হবে সেইভাবে আপনারা চেয়ারে বসবেন সেরকম কোনো ব্যাপার নেই, আপনারা কিন্তু এখানে বসতে চাইলে বসতে পারবেন। তার জন্য কিন্তু দীঘাতে যেরকম আপনাকে একটা চার্জ দিতে হয় যে সমুদ্রের পাড়ে আমি বসলাম, চেয়ার নিলাম একটা 10 টাকা ঘন্টায় বা 15 টাকা 20 টাকা এরকম, এখানে কিন্তু সেরকম কোনো চার্জের ব্যাপার নেই। এবার ধরুন আপনি বসেছেন, আপনার যদি ইচ্ছে হয় যে আমি ওনার দোকানের এই চেয়ারে বসেছি, আমি দুটো বা কিছু একটা খাওয়া দাওয়া করবো, সেটা আপনি করতে পারেন। এবার ঘন্টার পর ঘন্টা তো বসে থাকা যাবে না, কারণ আপনি যদি ঘন্টার পর ঘন্টা বসে থাকেন অন্য লোকেরা বসতে পারবে না, তো সেটা আপনার বিবেচনা। আরেকটা কথা আমি বলে রাখছি, সেটা হচ্ছে যে এখানে কিন্তু সত্যি ডাস্টবিনের খুব অভাব, কারণ আমরা যে খাওয়া দাওয়া করলাম ওনাদের স্টলেও কিন্তু কোনো রকম ডাস্টবিনের ব্যবস্থা নেই, মানে ওই সামনেই কিন্তু ফেলে দিতে হচ্ছে, পরে হয়তো ওনারা পরিষ্কার করে নিচ্ছে, কিন্তু আমার মনে হয় যে এখানে একটা কি দুটো ডাস্টবিনের ব্যবস্থা করলে কিন্তু মানে যারা খাওয়া দাওয়া করছি আমাদেরও আর সেটা ফেলার পক্ষে সুবিধে হয়। খাওয়া দাওয়া ট্রাই করলাম, তো এখানে যখন ফুচকা দেখেছি তো ফুচকা দেখে আর লোভ সামলাতে পারলাম না, বেলারি চরে এসেছি আর ফুচকা ট্রাই করবো না তা কি হয়। আমরা কলকাতার ফুচকা অনেক ট্রাই করেছি, তাই বেলারির ফুচকাও একটু ট্রাই করে দেখি যে এখানকার ফুচকা কেমন, যে কলকাতাকে টক্কর দিতে পারছে কিনা। ঝাল দেবো না, বেশি নর্মাল যেমন হয়। বলছিল ভিড় কখন হচ্ছে, মানে লোকজন 4টের পর থেকে, ওই 4টে থেকে 4টের পর থেকে।
টেস্ট কিন্তু সত্যি অসম্ভব ভালো। এবার বাকি খেয়ে নিচ্ছি, খাওয়ার পর বলছি। মানে আগে ওই ওই অবধি ঝাউবান ছিল? হ্যাঁ, ঝাউবাগান ছিল। আচ্ছা, এটা দিদির হাতেই যাই করবো, এটা দিদির হাতেই বাঁধা হয়েছে। মানে এই এটা। আর যখন ঝাউবান ছিল তখন তো লোকজন আসতো না? আসতো, কম আসতো, ওই মানে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে 2 মাস 3 মাসের সময় আসতো। এত লোকজন আসতো না। এখন যেমন মানে এখানে ভাইরাল হয়ে গিয়ে লোকজন আসছে, এত আসতো। আর জল কি তখন ওই রকমই ছিল না জল আরো নিচের দিকে থাকতো? তখন তো এইগুলো সব মানে চর ছিল, এখন উঁচু জায়গা ছিল। আমরা ওখানে ফুচকা খাচ্ছিলাম, ফুচকার মানে টেস্ট এতটাই ভালো, মানে কলকাতার ফুচকা কিন্তু এখন মানে যেরকমভাবে দিনকে দিন মানে বলবো সোনার দামে ফুচকা পাওয়া যাচ্ছে এমন অবস্থা হয়ে গেছে, সেখানে কিন্তু এই বাজার দরে দাঁড়িয়ে কিন্তু এখানে ফুচকা দিচ্ছে 10 টাকায় 6টা। তাও অনেক কিছু মানে আলুর যে মাখাটা সেইটার মধ্যে কিন্তু অনেক কিছু ইনগ্রেডিয়েন্টস দিচ্ছে, মানে ছোলা দিচ্ছে, সেই ভাজা ছোলা হোক কাঁচা ছোলা, তারপরে ঝুড়ি ভাজা, অনেক কিছু দিয়ে ধনে পাতা, তারপর বিভিন্ন টাইপের মশলা টশলা দিয়ে এত সুন্দর সেই আলু মাখাটা হচ্ছে। এবং টক জলটার মধ্যেও কিন্তু ধনে পাতা টক জল করে অসম্ভব ভালোভাবে মানে তৈরি করা হচ্ছে। এবং শেষে আমাদেরকে কলকাতায় ফুচকা খেতে গেলে ফাও চাইতে হয়, এখানে কিন্তু ফাও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু দিচ্ছে আপনাকে। আপনি সস দিয়ে খাবেন না কাসুন্দি দিয়ে খাবেন, একদম ঝুড়ি ভাজা দিয়ে সুন্দর করে ছোলা দিয়ে আপনাকে শেষে একটা মানে শুকনো ফাও ভালোভাবে আপনাকে দিচ্ছে। তো বুঝতেই পারছেন 10 টাকায় আপনারা 6টা ফুচকা পাচ্ছেন এবং টেস্টও কিন্তু অসম্ভব ভালো। এই যে বেলারি চর, এখানের যে ভাগীরথী নদী, একটুও বাড়িয়ে বলছি না আমরা, আপনারা আসলেও দেখতে পাবেন যেইভাবে নদীর গতি মানে জলের গতি যেইভাবে সামনের দিকে আসছে মানে সমুদ্রের ঢেউর মতোই, মানে এতটুকু বানিয়ে মিথ্যেও বলার কোনো জায়গা নেই। আপনারা আসলে সচক্ষে দেখতে পাবেন, মানে এটা নদী না সমুদ্র আমরাও এক এক সময় পুরো কনফিউজড হয়ে যাচ্ছি। তো মানে এক এক সময় মনে হচ্ছে যে নদী হয়তো ভুল করে সমুদ্র হয়ে গেল। যাই হোক, মানে এই জিনিসটা কিন্তু এখানে সত্যি খুব দেখার মতো, মানে সেই জন্যই বলা হচ্ছে বারবার যে এটা মিনি দীঘা। আর এখানকার যারা মানে স্থানীয় দোকানদারেরা রয়েছে তাদের ব্যবহার মানে সত্যি খুব ভালো। মানে আমি এতটুকু এখানে যে জায়গাটা আমি প্রমোট করছি বা সেটার জন্য বাড়িয়ে বলছি এতটুকুও না, যা সত্যি যেটা সচক্ষে দেখছি বা যেটা অনুভব করছি সেটাই কিন্তু আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। আপনাদেরকে যেরকম বললাম যে এখানে শ্মশান রয়েছে এবং সেই শ্মশানের উন্নতিকল্পে কিন্তু আপনাদেরকে পিকনিক করতে আসলে কিছু দান করতে হবে। তো এই কিন্তু হচ্ছে শ্মশান, এখানেই কিন্তু এখানকার স্থানীয় লোকেদের কিন্তু শেষকৃত্য এখানেই কিন্তু করা হয়। আর এখানে কিন্তু এখনকার মতো সেই ইলেকট্রিক চুল্লি নয়, এখানে কিন্তু কাঠের চিতাতেই কিন্তু শেষকৃত্য সমাপন হয়ে থাকে। আমরা কিন্তু আজকে দুপুরবেলা চলে এসেছি, দুপুর প্রায় 1টা নাগাদ। এবার তখন থেকে কিন্তু আমরা বেলারি চরটা পুরোটা মানে এক্সপ্লোর করলাম, এখানকার খাওয়া দাওয়া থেকে শুরু করে সবটা ঘুরে দেখলাম। আর এখন কিন্তু বেলারি চর আমাদের পুরো ঘোরা হয়ে গেছে, আমরা এখন চলে যাব রামকৃষ্ণ আশ্রম, মানে প্রায় খোলার সময় হয়ে এসেছে। আমরা রামকৃষ্ণ আশ্রম দেখে কিন্তু আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে বুরুল। আমরা কিন্তু বুরুলটাও আজকে এক্সপ্লোর করব এই ট্যুর প্ল্যানের সঙ্গে। এই হচ্ছে কিন্তু বেলারি রামকৃষ্ণ আশ্রম। আপনাদেরকে যেরকম বললাম যে মন্দির প্রাঙ্গণ কিন্তু 3:30-টের সময় খুলে গেছে, আমরাও মন্দিরের ভেতরে প্রবেশ করলাম, কিন্তু মন্দিরের ভেতর কিন্তু কোনো রকম কথা বলা বা ক্যামেরা কিন্তু নিষিদ্ধ। তো সেই জন্য আমরা সেই রুল ব্রেক করছি না, আমরা কিন্তু কোনো রকম মন্দিরের ভেতর ক্যামেরা আমরা করলাম না। আমি মন্দিরের ভেতর প্রবেশ করেছিলাম, ঠাকুর মায়ের দর্শন করলাম, ঠাকুর মা স্বামীজি এখানে অধিষ্ঠান করছেন। খুব সুন্দর মন্দির, অসম্ভব শান্তি লাগবে আর খুব ভালো, মানে একদম মন্দিরের যে নাট মন্দির রয়েছে সেখান থেকেই সরাসরি কিন্তু যে ভাগীরথী নদী সেটা দেখা যাচ্ছে, মানে এত অপরূপ পরিবেশে কিন্তু একটা মন্দির। আর এই মন্দির কিন্তু 2003 সালে শ্রী স্বামী গহনানন্দজি মহারাজ প্রতিষ্ঠা করেছিলেন। আর এই মন্দিরের ভেতর আপনারা সিঁড়ি দিয়ে উপরে চলে গেলেন, উপরে কিন্তু ঠাকুর মা স্বামীজি অধিষ্ঠান করছেন, মানে মন্দিরের মূল বিগ্রহ রয়েছে। আর এখানে কিন্তু নিচে কিন্তু আপনারা ঠাকুর মায়ের বা স্বামীজির কোনো বই নিতে চাইলে কিন্তু সেই বইয়ের স্টোর রয়েছে, সেখান থেকে আপনারা বিভিন্ন বই কালেকশন করতে পারবেন। আরেকটা আপনাদেরকে তথ্য দেওয়া, এখানে অতিথি নিবাসে আপনারা যদি থাকতে চান, মানে বিশেষ করে আপনারা ভক্তরা যারা রয়েছেন এখানে সময় মানে
এই রামকৃষ্ণ আশ্রমে আপনারা বিভিন্ন অনুষ্ঠান বা যে কোনো আপনারা আশ্রমের বিভিন্ন কার্যকলাপ স্বচক্ষে দেখতে চান, তবে কিন্তু আপনারা এখানে যোগাযোগ করতে পারবেন। আপনাদেরকে কিন্তু নম্বরটি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা যোগাযোগ করে নিতে পারেন 9153266780 বেলারি রামকৃষ্ণ আশ্রম। এই নম্বরে আপনারা যোগাযোগ করে কিন্তু অগ্রিম বুক করে নিতে পারবেন অতিথি নিবাস। আমাদের কিন্তু বেলারি রামকৃষ্ণ আশ্রম দর্শন হয়ে গেছে। আমরা বেলারি রামকৃষ্ণ আশ্রম দর্শন করে কিন্তু ওখান থেকে মানে যেটা বেলারি চর গেছে মানে বেলারি চর এবং বেলারি রামকৃষ্ণ আশ্রমের মাঝখান দিয়ে যে সোজা কংক্রিটের রাস্তাটা চলে এসছে, সেই সোজা রাস্তা ধরেই কিন্তু আমাদেরকে ওখানকার একজন স্থানীয় লোক বলেছিলেন যে বুরুল যাওয়ার জন্য যে খেয়াঘাট রয়েছে সেখান পর্যন্ত যাওয়ার জন্য কিন্তু বেলারি চর থেকে 10 মিনিট মতো সময় লাগবে। কিন্তু আমরা যেটা দেখছি সেই তথ্যটা সম্পূর্ণ ভুল। আপনারা এরকম ভুল করবেন না। আমরা ওনার কথার উপর ভিত্তি করে ভাবলাম 10 মিনিট যখন পায়ে হেঁটে অনায়াসেই চলে যেতে পারবো, কিন্তু আমরা সেখান থেকে হেঁটেই যাচ্ছি। এখনও খেয়াঘাট আমরা জাস্ট চোখে দেখতে পেয়েছি, সামনে অবধি যেতে পারিনি। তো এই পথটা দিয়ে হেঁটে আরও যেতে হবে, মানে আরও এখনও 10 মিনিট সময়। ইতিমধ্যে অলরেডি মানে 15-20 মিনিট সময় হয়ে গেছে, মানে মোটামুটি করে যেটা বোঝা গেল পায়ে হেঁটে আধ ঘন্টা মতো সময় লাগছে। তো আমাদের মানে রেকমেন্ডেশন রইল বা আমরা আপনাদেরকে এটাই সাজেস্ট করব যে আপনারা কিন্তু ওখান থেকে একটা টোটো করে নেবেন। টোটো মোটামুটি আপনাকে 10 টাকা বা 20 টাকা 15 টাকা যাই হোক আপনাকে কিন্তু খেয়াঘাট পর্যন্ত নিয়ে চলে আসবে। আমরা কিন্তু ফাইনালি সেই খেয়াঘাট এসে পৌঁছলাম, কারণ আমাদের কাছে যেটা ভুল তথ্য ছিল যে 5-7 মিনিটের রাস্তা, একদমই তা নয়। প্রায় আধ ঘন্টা 40 মিনিট কিন্তু আমাদের পায়ে হেঁটে লেগে গেছে। আপনারা কিন্তু মানে আমাদের সাজেশন রইল এই ভুলটা করবেন না। আপনারা ওখান থেকে মানে বেলারি চর থেকে কিন্তু টোটো পেয়ে যাবেন, টোটো করে নেবেন, সেক্ষেত্রে অনেকটাই ভালো। এবার আপনাদেরকে বলে রাখি, এই যে খেয়াঘাটটা দেখতে পাচ্ছেন আর ওই ওপারটা হচ্ছে কিন্তু 58 গেট ফেরিঘাট। এবার গড়চুবুক 58 গেট আপনাদেরকে এর আগে কিন্তু আমরা কিন্তু ভিডিও করেছিলাম গড়চুবুক 58 গেটের, সেই পর্বে কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম যে ওখান থেকে কিন্তু ফেরি ধরে বুরুল চলে যাওয়া যায়। এবং সমস্ত আমি আর এই ভিডিওতে নতুন করে 58 গেট নিয়ে এবং গড়চুবুক নিয়ে কিছু বলবো না। আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রইল, আপনারা কিন্তু অবশ্যই যারা দেখেননি সেই ভিডিওটি দেখে নেবেন, কারণ সেখানে বিস্তারিতভাবে গড়চুবুক 58 গেট নিয়ে বলা হয়েছে। ওই বুরুল থেকে কিন্তু লঞ্চ ছেড়ে দিয়েছে, ওখান থেকে কিন্তু ফেরি চলে আসছে এপারে ফেরি আসলেই কিন্তু আমরা ফেরিতে উঠে বুরুল চলে যাব। এবার আমাদের অনেকটা দেরি হয়ে গেছে, মানে এখন প্রায় বিকেল 5টা বাজে। তো আমরা ভেবেছিলাম যে বুরুল মানে আমরা যেহেতু বেলারি চরের সান্ধ্যকালীন ভাইবসটা দেখতে পেলাম না, তাহলে বুরুলের যেটা পিকনিক স্পট রয়েছে সেটা যদি সান্ধ্যকালীন ভাইবসটা আপনাদেরকে তুলে ধরতে পারি। কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছি যে সেক্ষেত্রে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, কারণ এখানে যেহেতু রাস্তাটা অনেকটাই মানে এই যে নদী পারাপারের যে রাস্তাটা মানে রুটটা সেটা অনেকটাই বড় রুট হওয়ার ফলে, কারণ আমাদের ওখান থেকে আসতে প্রায় আধ ঘন্টা 40 মিনিট সময় লেগে গেল। এরপর কিন্তু আমাদেরকে প্রায় আরও আধ ঘন্টা কিন্তু আমাদেরকে অপেক্ষা করতে হলো ফেরি আসার জন্য। এবার ফেরি আসবে, তারপরে যাব, তারপরে গিয়ে আপনাদেরকে জানি না কতটা কি দেখাতে পারবো। আপনারা দেখলেন আমরা কিন্তু সেই খেয়াঘাট থেকে কিন্তু কিভাবে ফেরিতে উঠলাম। খুব টেরিফিক ব্যাপার কিন্তু, কারণ যেহেতু খুব ভালোভাবে সেই বাঁধানো ঘাট নেই, তো আমাদের অনুরোধ রইল প্রশাসনের কাছে যেন ওখানটাতেও একটা বাঁধানো ঘাটের ব্যবস্থা করা হয়, যাতে লোকজন ফেরিতে ওঠার ক্ষেত্রে অনেকটা সুবিধে হয়। এবার আমরা ওখান থেকে 58 গেট, এই যে দেখতে পাচ্ছেন 58 গেট ফেরিঘাট, এই 58 গেট ফেরিঘাটে কিন্তু এখন ফেরি দাঁড়িয়েছে। এবার যেই খেয়াঘাট থেকে উঠেছিলাম সেখানে কিন্তু কোনো টিকিট কাউন্টারের ব্যবস্থা নেই। এবার 58 গেটের থেকে যদি আপনারা ওঠেন সেক্ষেত্রে কিন্তু টিকিট কাউন্টার রয়েছে, সেখান থেকে টিকিট কেটে কিন্তু আপনারা চেপে যেতে পারবেন। এবার আমরা যেহেতু এখান থেকে মানে ওখান থেকে উঠেছি, আমাদের কিন্তু ফেরির মধ্যেই কিন্তু আমাদের কিন্তু লঞ্চের মধ্যেই কিন্তু টিকিটটা ওনারাই নিজের থেকে কিন্তু কেটে নিল। তো আমাদের কিন্তু সেই ক্ষেত্রে টিকিটের মূল্য পড়েছে জনপ্রতি 10 টাকা করে। এবার 10 টাকা করে কিন্তু আমরা পৌঁছে যাব বুরুল। মানে আমরা এই মুহূর্তে রয়েছি হাওড়া ডিস্ট্রিক্টে, এবং হাওড়া ডিস্ট্রিক্ট থেকে কিন্তু আমরা আবার চলে যাচ্ছি দক্ষিণ 24 পরগনা। তো কি সুন্দরভাবে কিন্তু আমরা নদী পথে জল পথে কিন্তু একটা জেলা থেকে আরেকটা জেলা কিন্তু আমরা এইভাবে পারাপার করতে পারছি। তো খুব ভিড় হয়ে যাচ্ছে, বাকি কথা বুরুলে গিয়ে বলছি।
কিন্তু বুরুল ফেরিঘাটে এসে পৌঁছে গেছি। 58 গেট ফেরিঘাট থেকে কিন্তু মোটামুটি সময় লেগেছে প্রায় 15 মিনিট। তো বুরুল আসার এই ফেরিটা আমাদের ছেড়েছিল 5:30টার সময়, আর এখন বাজে 6:45। আমাদের কিন্তু পুরো 15 মিনিট সময় লাগলো 58 গেট ফেরিঘাট থেকে। এবার 58 গেট ফেরিঘাট থেকে বুরুল ফেরিঘাট আসার যে সময়সূচি সেটা কিন্তু আমরা এই ভিডিওতে দিয়ে দিচ্ছি, আপনারা সেই ভিডিওটি পজ করে দেখে নিতে পারবেন। সেই সময়সূচি অনুসারে কিন্তু সেই খেয়াঘাটেও কেমন হবে সেটার কিন্তু একটা আন্দাজ পেয়ে যাবেন। আর ওভারঅল এই যে ফেরিতে আসার এক্সপিরিয়েন্স সেটা কিন্তু দারুণ ছিল, মানে ভীষণই দারুণ। মানে 15 মিনিট সময় লাগলো সেই আমরা নদী পেরিয়ে আসলাম, মানে নদীর সেই ভিউজ দেখতে দেখতে। আর একটা আজকে যেহেতু কয়েক ঘন্টা আগে বৃষ্টি হয়ে গেল সেজন্য খুব গরমও নেই, মানে ওভারঅল খুব দারুণ এক্সপিরিয়েন্স। আমাদের রেকমেন্ডেশন রইল আপনাদের কাছে যে আপনারা যদি আসেন বা বুরুল যেতে চান আপনারা কিন্তু এইভাবে বুরুল কিন্তু ট্যুর প্ল্যানটা অনায়াসেই করতে পারবেন। এবার জানি না বুরুল আপনাদেরকে কতটুকু দেখাতে পারবো, এবার বাকিটা বুরুল পিকনিক স্পটে গিয়ে কিন্তু আপনাদের সঙ্গে কথা হচ্ছে। এই হচ্ছে কিন্তু বুরুল পিকনিক স্পট, এই যে হচ্ছে বুরুল ফেরিঘাট। আমরা ফেরি পার হয়ে কিন্তু এই সোজা চলে আসলাম, আর এই ফেরি পার হয়ে কিন্তু এখান দিয়ে বেরিয়ে কিন্তু এই যে পুরো ধারটা দেখতে পাচ্ছেন, সামনে কিন্তু একটা মাঠ রয়েছে, সেখানে কিন্তু পিকনিকের সিজনে পিকনিক হয়ে থাকে। এবার আপনারা পিকনিক করতে এখানটা তো আপনারা পিকনিক করতে আসতে পারবেন। আমাদের মূল উদ্দেশ্য আপনাদেরকে পিকনিক স্পটগুলো এখন থেকেই দেখিয়ে দেওয়া, কারণ খুব তাড়াতাড়ি কিন্তু বর্ষা পেরিয়ে শরৎকাল পেরিয়ে কিন্তু শীতকাল চলে আসবে, এবং তখন কিন্তু আপনারা তড়ি করে পিকনিক প্ল্যান করতে চাইবেন। কোথায় পিকনিক করব সেই নিয়ে একটা সংশয়ের মধ্যে থাকতে হবে, যাতে চটপট আপনারা পিকনিক মানে প্ল্যানটা করে ফেলতে পারেন। আপনাদের কিন্তু এখন থেকে আপনাদেরকে সেই স্পটগুলো কিন্তু ঘুরে দেখিয়ে দেওয়া। এবার ঘটনা হচ্ছে আজকে কিন্তু বৃষ্টিটা খুব আমাদেরকে মানে সমস্যার সম্মুখীন ফেলতে হচ্ছে, কারণ বৃষ্টির ফলে আমাদের এই মাইক্রোফোন আমার বের করতে অসুবিধে হচ্ছে, ক্যামেরা বের করতে অসুবিধে হচ্ছে, সেজন্য শ্যুট করতে পারছি না। আর আরেকটা ব্যাপার হচ্ছে এখন কিন্তু সন্ধে 6টা হয়ে গেছে, আলো কিন্তু কমে এসেছে। আলো কমার ফলে কিন্তু আমাদের ছবির ভালো আসবে না, সেই জন্য আমরা কিন্তু আর আজকে মানে ভালো করে আর বুরুল পিকনিক স্পটটা আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাতে পারছি না। মোটামুটি একটা ধারণা দিয়ে দিলাম যে এখানটায় কিন্তু অনেকগুলো সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। আপনারা বিভিন্ন অনুষ্ঠান হোক বা যে এরকম আজকে রবিবার, শনি রোববার হোক, এরকম উইকেন্ডে হোক, আপনারা কিন্তু সময় কাটাতে চাইলেন এই যে নদীর ধারে যে শান্তকালীন ভাইবস, এখানে কিন্তু বিভিন্ন খাবার দাবারের পসরা নিয়ে বসেছে, এই সবটা মিলিয়ে কিন্তু একটা জমজমাট এই জায়গাটা। তো এটাও কিন্তু একটা ঘোরার মতো একদম পারফেক্ট প্লেস। আপনারা কিন্তু একদিনের ট্যুর প্ল্যানে বেলারি চরের পাশাপাশি কিন্তু এই বুরুল পিকনিক স্পটকেও অনায়াসই রাখতে পারবেন, এবং এর পাশাপাশি কিন্তু অবশ্যই 58 গেট, গড়চুমুক 58 গেট, মানে তিনটে কিন্তু একদিনে যদি আপনারা খুব আর্লি মর্নিং বের হন তাহলে কিন্তু আপনারা অনায়াসই সবগুলো একসঙ্গে কভার করতে পারবেন। আছে, দই ফুচকা আছে, মশলা মুড়ি আছে, চানা আছে, আলু কাবলি আছে, চুরমুর আছে, গরম গরম ফাঁপা আছে, একদম যেরকম খাবে সেই বয়সেই থাকবে। চলে এসো। পড়ে যাবে তো, এত আগুন লাগিয়ে দিয়েছো। আমরা প্রথমে কিছু ট্রাই করব না ভেবেছিলাম, কারণ যেহেতু আমাদের হাতে একদম সময় নেই, কিন্তু ভাবলাম যে না এখানে এসছি আর বৃষ্টিটাও কম এসছে, কিছু খাবার ট্রাই না করলেও না হয়। তো এখানে এতগুলো স্টলের থেকে কিন্তু আমরা পবিত্র ফুচকা স্টল রয়েছে, সেখান থেকে কিন্তু আমরা মশলা মুড়ি নিয়ে নিয়েছি, এটার দাম পড়েছে 15 টাকা। যাই হোক, আমাদের এই ভিডিও আমরা এখানেই শেষ করছি, কারণ খেলার মাঠে যেরকম ব্যাড ওয়েদার হলে যা হয় আর কি, লাইট কমে আসলে আমাদেরও একই অবস্থা হয়েছে। তো আমরা এখানেই আমাদের ভিডিও শেষ করছি। আগামী দিনে আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। ভালো থাকবেন, আর আমাদের ভিডিও কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে লাইক করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর আমাদের চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন লাভ টু ট্রাভেল, এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিতে একদম ভুলবেন না পরবর্তী সমস্ত আপডেট পেতে। ধন্যবাদ।